ইউনূস সাহেব তো মানে আলাউদ্দিনের চেরাগ নেই। ইউনূস সাহেব একেবারে বললেই সব কিছু হয়ে যাবে। তার তো টাকার দরকার। এখন ভালো কথা হচ্ছে যে ইউনূস সাহেবের সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে। না তো ট্রাম্প ক্ষমতার মানে আসলো, ভারত ট্রাম্পের সঙ্গে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে ইউনূস সাহেবের পতন ঘটাতে চাইল, বাংলাদেশ দখল করে নিতে চাইল। কিন্তু ইউনূস সাহেবের যে বিশাল যে জনপ্রিয়তা সারা বিশ্বে, তার তার যে অ্যাকসেপ্টেন্স, সেটা এত বেশি, সেজন্য ভারত বা আমেরিকা কেউই কিন্তু তার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। তিতুমির কলেজ ঘিরে কি হচ্ছে, কেন বারবার আলোচনায় তিতুমির কলেজ? আলী সাহেব, তিতুমির কলেজটার সঙ্গে আমার একটা খুব প্রাণের সম্পর্ক রয়েছে। কারণ এই নামটি আমারই দেয়া। আমি কয়েকটা পর্বেই আপনাকে বলেছি, 1971 সনের 1 মার্চ যখন ইয়াহিয়া খান ঘোষণা করলো যে সংসদ বসবে না, তখন উত্তাল হয়ে গেল পুরো পূর্ব বাংলা। যে যেদিকে পারছে সব পল্টনের দিকে ছুটছে। আমরা 3-4 জন, তখন এটার নাম ছিল জিন্না কলেজ, আমরা এই প্রথম ব্যাচের স্টুডেন্ট, বসে চিন্তা করলাম যে এই জিন্না কলেজ নাম তো রাখা যায় না। তখন এক একজন এক একটা নাম দিল। কেউ বলল শেখ মুজিবের নামে হোক, কেউ বলল নজরুল ইসলামের নামে হোক, কাজী নজরুল ইসলাম, এরকম অনেক নাম আসলো। আমি বললাম যে না, আমি একটি নাম দিচ্ছি, প্রপোজ করছি, সেটা হচ্ছে শহীদ তিতুমির, যে স্বাধীনতার আন্দোলনের একজন বড় একজন ব্যক্তিত্ব ছিলেন এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের। তো এখন এই তিতুমির কলেজ, যেহেতু আমার সঙ্গে এইটা একটা আত্মিক সম্পর্ক রয়েছে, এই কলেজে লেখাপড়া করেছি, এই কলেজে বেড়ে উঠেছি, তখন তো মাত্র একটি ব্যাচ আমাদের, আমরা কয়েকজন ছাত্র, মাত্র 100 জন ছাত্র, সবাই আমরা খুব মজা করতাম। সেই তিতুমির কলেজ আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক হয়তো নাম জানেই না যে আমি এই নাম কলেজের নামটা দিয়েছি। তো তারপর এখন যে উদ্ভূত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আসলে আলী সাহেব, আমরা একটা এই জাতি বাঙালি বাংলাদেশি জাতি কিন্তু একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। মাত্র 6টি মাস হয়ে গেল, 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীনতা পেলাম। কিন্তু বিভিন্ন মহল যেভাবে এই সরকারকে, এই বিপ্লবী সরকারকে অকার্যকর করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা এটা অনভিপ্রেত ছিল। প্রথমে দেখেন আনসার লীগ বলে একটা একটা গ্রুপ গোপালগঞ্জের লোকদেরকে আনসারের পোশাক পরিয়ে দিয়ে সচিবালয় আক্রমণ করলো। তারপরে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা শহরকে অকার্যকর করে ফেললো, পুরো ঢাকা শহর, বাংলাদেশকে অকার্যকর করে ফেললো। বিভিন্ন গার্মেন্টসের দাবি দেওয়া নিয়ে আশুলিয়া, সাভার, সমস্ত জায়গা মানে দখল করে, রাস্তা অবরোধ করে মানুষের জীবনে মানে অস্বাভাবিক একটা অবস্থার সৃষ্টি করলো। এভাবে আমরা দেখছি যে বিভিন্ন মহল তার দাবি দেওয়া নিয়ে যেমন উপড়ে পড়ছে, হুজুররা পর্যন্ত দেখতে দেয় কি মাদ্রাসা, তারাও শহর অচল করছে। এভাবে সবার দাবি দেওয়া। 16 বছর আপনারা কি করলেন? আপনারাই তো ক্ষমতায় ছিলেন। তিতুমির কলেজের ছাত্রলীগ ক্ষমতায় ছিল, 7টা কলেজের ছাত্রলীগ ক্ষমতায় ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল আসম বিয়ে একটা বড় নাম, একটা আরিফিন। এ এ তখন আপনারা এইসব দাবি দেওয়াকে উত্থাপন করতে পারলেন না, তখন আপনারা দাবি দেওয়া আদায় করে নিতে পারলেন না। সরকার তো আপনাদেরই ছিল। এখন এই 6 মাস রাজকোষ শূন্য করে দিয়ে গেছে শেখ পরিবার, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা। দেশের কিছুই নেই। ইউনূস সাহেবকে নতুন করে সব কিছুকে সৃষ্টি করতে হচ্ছে। চারিদিকে বৈশ্বিক মন্দা, ইউক্রেনের যুদ্ধ, সব দিক দিয়ে তো একটা আমরা পুরো বিশ্ব একটা বিপজ্জনক অবস্থায় আছি। আর আমাদের দেশকে একটা শূন্যতে রেখে গেছে শেখ হাসিনা। এখন এই সবাই যদি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আবদার করে, বেতন বাড়ানো, অমুক সমুক, তাহলে ইউনূস সাহেব টাকা কোথায়? টাকা তো লাগবে। এত বিশ্ববিদ্যালয় সৃষ্টি করতে তো টাকা লাগবে। ছাত্রদের দাবি যদি আমি বলি যে ঠিক আছে, ঠিক দাবি, তারা ঠিকই করছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় করতে প্রচুর টাকার দরকার। একটু সময় দিন। সব দাবি দেওয়া একসাথে যদি আপনারা এইভাবে আপনারা সে প্রকাশ করতে থাকেন, তাহলে ইউনূস সাহেব কীভাবে করবে, কিভাবে টাকার সংকুলান করবে? তারপর আপনি দেখেন এই 4-5 দিন ধরে এই যে গুলশান 1 নম্বর থেকে শুরু করে একেবারে আমতলী এবং সেই মহাখালী পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখছে। অবরোধ ছাড়াই রাস্তাটা থাকে চরম ব্যস্ততম একটি সড়ক। আমি তো ওই দিকেই থাকি, ঘন্টার পর ঘন্টা লেগে যায় ওই রাস্তাটা পার করে মহাখালী আসতে। তারপর যদি অবরোধ করে রাখে দিনের পর দিন এভাবে, তাহলে
মানুষ কিভাবে চলবে? এই জনজীবন, যে ছেলেটি আজকে রাস্তা অবরোধ করছে তার বাপ হয়তো অসুস্থ, একটা অ্যাম্বুলেন্স দিয়ে তার বাবাকে নিয়ে যাবে কিভাবে, তার ভাইকে নিয়ে যাবে কিভাবে? এটা একটা মানবিকতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন অমানবিক হয়ে যাচ্ছি বিভিন্ন দাবি দেওয়ার নামে। বুঝলাম এগুলি খুব একেবারে কার্যকর দাবি দেওয়া, এগুলি দাবি দেওয়া পূরণ করা উচিত, কিন্তু একটু সময় দিন। ইউনূস সাহেবকে একটু সময় দিন। ইউনূস সাহেব তো মানে আলাউদ্দিনের চেরাগ নেই। ইউনূস সাহেব একেবারে বললেই সব কিছু হয়ে যাবে, তার তো টাকার দরকার। এখন ভালো কথা হচ্ছে যে ইউনূস সাহেবের সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে, না তো ট্রাম্প ক্ষমতার মানে আসলো, ভারত ট্রাম্পের সঙ্গে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে ইউনূস সাহেবের পতন ঘটাতে চাইল, বাংলাদেশ দখল করে নিতে চাইল। কিন্তু ইউনূস সাহেবের যে বিশাল যে জনপ্রিয়তা সারা বিশ্বে, তার যার যে অ্যাকসেপ্টেন্স, সেটা এত বেশি, সেজন্য ভারত বা আমেরিকা কেউই কিন্তু তার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। সেজন্য ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী আমাদের যখন করা উচিত, যখন এই সরকারকে আমরা সবাই মিলে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে, যাতে ফ্যাসিস্ট দলটি যাতে আর ক্ষমতায় না আসতে পারে, দেশের উন্নয়ন যাতে সম্ভব হয়, দেশ যাতে ভালো একটা এই দক্ষিণ এশিয়াতে মানে সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রিতে পরিণত হয়, সেই চেষ্টা আমরা সবাই যখন করব, সেই সময়টিতে আমরা দাবি দেওয়া নিয়ে হাজির হলাম। এর পিছনে কি আওয়ামী ইন্ধন আছে? আমি তো মনে করি কোনো ইন্ধন ছাড়া, কিংবা রয়ের কোনো ইন্ধন ছাড়া এভাবে দেশকে অচল করে দেওয়ার এই যে পায়তারা চলছে, এটা চলতে পারে না। আপনি দেখুন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। এগুলো তো এমনি এমনি হচ্ছে না। জনগণ তো আমাদের বাঙালি দেশের জনগণ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয়। আপনি তো কারো সমস্যা সৃষ্টি করব না। কারো প্ররোচনা না থাকলে, ভারতের প্ররোচনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্ররোচনা না থাকলে, ওদের তো প্রচুর টাকা আত্মসাৎ করে গেছে, ওদের তো টাকার অভাব নেই, টাকা দিয়ে ওরা গুন্ডা বদমাশ পালছে, ওরা বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে। তো তিতুমির কলেজের ছাত্রদের শুভবুদ্ধি উদয় হোক। সরকার তো বলেছে, ইউজিএস বলেছে, একটা কমিটি করেছে, তোমাদের দাবি দেওয়া পূরণ করার আমরা সব রকমের চেষ্টা করছি, কিন্তু এই রাস্তা অবরোধ করে বন্ধ করে তোমরা দয়া করে জনজীবনে অশান্তি সৃষ্টি করো না, মানুষের চলাচলের বাধার সৃষ্টি করো না। মানুষ অনেক কষ্টের মধ্যে কিন্তু এই দিন যাপন করছে। মধ্যরাত পর্যন্ত আহত ছাত্ররা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেছে, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আসলে আমাদের একটা বড় অ্যাসেট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সাহেব থাকাতেই কিন্তু অনেক ষড়যন্ত্র, 5 তারিখের থেকেই কিন্তু ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ইউনূস অন্য এক ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার কথা আমরা শুনেছিলাম, কিন্তু ছাত্রদের ব্যাপক আন্দোলনের মুখে ইউনূস সাহেবকে বাধ্য হয়ে প্রশাসন তাকে প্রধান উপদেষ্টা করলেন। কিন্তু এখনও ষড়যন্ত্র থেমে নেই। আমার মনে হয় ইউনূস সাহেবকে বিতাড়িত করার জন্য অনেক প্রচেষ্টা ভারত করবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করবে। এখন আমি মনে করি ইউনূস সাহেবের নিরাপত্তা আরও অনেক বেশি বাড়ানো উচিত। কারণ ইউনূস সাহেব তো সারা জীবন খোলামেলাভাবে চলেছে, উনি তো রাজনীতি করেননি, উনি তো এত প্রোটোকল অত হয়তো বুঝেও না যে অনেক নিরাপত্তা ওনার প্রয়োজন আছে। কারণ ওনাকে ধ্বংস করার জন্য, ওনাকে শেষ করার জন্য অনেকগুলো মহল একসঙ্গে কাজ করছে। তাই ওনার যে বাসভবন যমুনা, এই ব্যাপক নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া উচিত। মানে ধারে কাছে কোনো কেউ আক্রমণ না করতে পারে, ধারে কাছে কেউ মানে কারণ ছাড়া কেউ না আসতে পারে, সেই ব্যাপারটি ওনাকে নিশ্চিত করতে হবে, ওনার প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এখন যদি সর্ষের মধ্যে ভূত থাকে, ওনার প্রশাসনের মধ্যে, ওনার নিরাপত্তা রক্ষীদের মধ্যে যদি আওয়ামী কেউ থাকে, তাহলে তাকেও খুঁজে খুঁজে বের করে কিন্তু একেবারে মানে চিরুনি অভিযান চালিয়ে ওনার নিরাপত্তাকে একেবারে কঠোর পর্যায়ে নিয়ে যেতে হবে। যেটা অন্যান্য দেশ, ফ্যাসিস্ট হাসিনা যেটা করতেন, তার নিরাপত্তা এত বেশি ছিল, দুটো গাড়িতে সে চলতো, কোনটাতে সে বসা আছে কেউ কিন্তু জানতো না। এরকম নিরাপত্তা আমাদের ইউনূস সাহেবকে দিতে হবে। ইউনূস সাহেব যে এসএসএফ আছে, প্রতিরক্ষা বাহিনী, তার যে নিরাপত্তা বাহিনী আছে, তার মধ্যেও শুদ্ধ অভিযান চালাতে হবে, যাতে এর মধ্যে কোনো রয়ের এজেন্ট বা ফ্যাসিস্ট সরকারের এজেন্ট না থাকে, এটাও নিশ্চিত করতে হবে। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি, এই প্রসঙ্গে আপনার অভিমত কি? পাকিস্তান 71-এ, আমি তো একজন মুক্তিযোদ্ধা, 71-এ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক যে ছিল, আর এখনকার পাকিস্তান যেটা, এখনকার সরকার, তারা তো 71-এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পাকিস্তান এখন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি আমাদের কাছে সেই গণহত্যার জন্য। তারপরেও ভারত যেভাবে আমাদের এই 5 আগস্টের বিপ্লবের পর যেভাবে আমাদের মানে
আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, মানে সীমান্তে পর্যন্ত কাঁটাতারে বেড়া দিয়ে আমাদের বন্দি করে রাখার চেষ্টা করছে। এখন পাকিস্তানি তো হবে আমাদের ত্রাণকর্তা, চীন আমাদের ত্রাণকর্তা, তুরস্ক আমাদের ত্রাণকর্তা হবে, হয়েছেও। আমাদের আকাশ প্রতিরক্ষা বলতে কিছুই নেই, হাসিনা সরকার হতে দেয়নি। পাকিস্তান আমাদের যুদ্ধ বিমান সরবরাহ করবে, চীন যুদ্ধ বিমান সরবরাহ করছে। এখন এই যে আমাদের আমার খুব প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থতা ভোগ করেছেন। এই ছাত্রদের এই যে আত্মাহুতির মাধ্যমে কিন্তু আমরা নেত্রীকে মুক্ত করতে পেরেছি। বিএনপি তো 16 বছর চেষ্টা করে আমাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি। তো এই যে এখন নেত্রী মুক্ত, লন্ডনে ওনার ছেলের বাসায় আছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী তো আগেও আমাদের আমাদের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা পাঠিয়েছেন। ওনার সুস্থ মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে যদি উনি পত্র পাঠান, খারাপ কি? এটা তো খুবই ভালো কথা। এবং ওনার এটা একটা ভালো গেস্টার আমি মনে করি। এটা একটা ভালো উদাহরণ। মোদী সাহেব তো পাঠান নাই, বা অন্যান্য কেউ তো পাঠাননি, পাকিস্তান পাঠিয়েছেন। তো এটা তো ভালো একটা দিক। আমি মনে করি পাকিস্তানের সঙ্গে আরও আমরা পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন কিছু আমরা আনছি। এটা তো একটা ভালো জেস্টার আমি মনে করি। রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা গ্রহণযোগ্য হবে না। রুহুল কবিরের সাহেবের যে 5ই আগস্টের যখন জেলখানা থেকে বের হয়ে গাড়ি গ্লাস নামিয়ে সেই বক্তব্যটা কি আপনার মনে আছে? যে কিভাবে সে কেঁদে কেঁদে বলছিলেন, এই ছাত্রদের জন্য আমরা বেঁচেছি, এই ছাত্রদের জন্য দেশ মুক্ত হয়েছে। ওনার সেই কান্না বিজড়িত সেই যে ভাষণটি সাংবাদিকদের যে বলেছিলেন, এখনো মনে পড়ে। এখন যদি ওনারা যদি বলেন, অনেকে আছেন, আমি নাম ধরে বলছি, শামসুজ্জামান দুদু সাহেব যদি এই ছাত্রদেরকে অবমূল্যায়ন করে কথা বলেন, আমার খুব খারাপ লাগে। আমি তো দেখেছি ছাত্রদের কিভাবে প্রাণ দিয়েছেন, আবু সৈয়দ কিভাবে বুকে তরতাজা রক্ত বিরিয়ে দিয়েছেন, মুগ্ধ কিভাবে তার রক্ত বইয়ে দিয়েছেন। তো এদেরকে অবমূল্যায়ন এখন যদি করেন, এখন যদি রিজভী সাহেবরা যদি সুর পাল্টিয়ে ফেলেন, তাহলে তো আমি মনে করি এটা ঠিক হবে না। ছাত্রদের এই দেখুন 31 দফা দাবি যেটা দিয়েছে সংস্কারের মধ্যে কিন্তু 71-এর যে যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে কথা আছে, কিন্তু 5ই আগস্ট, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে একটি কথাও নাই। তো তাদের কথা তো থাকা উচিত ছিল। তাদের জন্য তো আপনারা আজকে মুক্ত। যে লক্ষ লক্ষ মামলা আপনাদের বিরুদ্ধে ছিল, রিজভী সাহেব কতবার জেলে গেছেন, তো তারা তো উনি তখন মুক্ত। সংস্কার তো অবশ্যই করতে হবে, সংস্কার ছাড়া বাঁচবার কোনো রাস্তা নেই। যেভাবে আমরা আমাদের দেশটাকে আমরা বিভিন্নভাবে একেবারে, আপনি সংবিধানটাকে দেখুন কতবার কাটা ছেঁড়া হয়েছে। সংস্কার করতে হবে, সংবিধানকে করতে হবে, বিচার বিভাগকে করতে হবে। আবার নতুন একটি নির্বাচিত সরকার আসলে তারা আবার নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, সংস্কার থেকে দেখবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো রাজনৈতিক অভিলাষ নেই, তারা তো নির্বাচন করবে না। সুতরাং তাদের দিয়ে সংস্কারটি করে নেওয়াটা আমি মনে করি যুক্তিসঙ্গত এবং এটাই উচিত হবে বলে